প্রিয় শিক্ষার্থীরা, বল অধ্যায়ে তোমাদের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে টাইপ 2 সিকিউর টাইপ 2 আমরা আর কি দেখবো, ঠিক আছে? তো তোমাদের জন্য আমি যে বোর্ডের প্রশ্নটা লিখে রাখছি, দেখো সৃজনশীল, এটা হচ্ছে তোমাদের বরিশাল 17 সালে আসছিল। তো এখানে চিত্র আমি তোমাদের জন্য একে দেখাইছি। দেখো বলছে যে পি আর একটা হচ্ছে তোমার কিউ, দুইটা বিন্দু। কি বলছে ভাইয়া? পি আর হচ্ছে কিউ, এই একটা তোমার পি বিন্দু আর এই একটা হচ্ছে তোমার কিউ বিন্দু। এখন বিষয়টা হলো কি, দেখো এই যে তোমার কিউ এবং হচ্ছে পি বিন্দু, এখানে দুইটা গাড়ি আছে, হ্যাঁ। তো দুইটা গাড়ি তোমার ভর দেওয়া আছে, বেগ দেওয়া আছে আলাদা আলাদাভাবে, এই যে দেখো। এবং বলছে যে পি গাড়িটা তোমার কিউ এর দিকে এবং কিউ গাড়িটা পি এর দিকে, ঠিক আছে, মানে মুখোমুখিভাবে, মানে একটা অপরটার কি বিপরীত দিকে চলতেছে। তো এখন মধ্যবর্তী যে ডিস্টেন্স, এটা তোমার দেওয়া আছে 1.10 কিলোমিটার। এই যে দেওয়া হোক, এই মান দেওয়া আছে তোমাদের 1.10 কিলোমিটার। এখন বলছে দেখো যে যাত্রা শুরুর একটি নির্দিষ্ট সময় পর পি ও কিউ গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো এবং মিলিত বেগ কত হলো ভাইয়া? 2 মিটার/সেকেন্ড। এখানে কিন্তু তোমার মিলিত বেগও দেওয়া আছে সংঘর্ষের পরে। এবং এই যে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে কিউ এর দিকে ধাবিত হয়েছে। অতএব তোমার সংঘর্ষ হয়েছে যখন, মনে করো দুইটা গাড়ি সংঘর্ষ হওয়ার পরে এই যে কিউ বিন্দুর দিকে চলতে শুরু করছে, এই হচ্ছে তোমার উদ্দীপক। এখন তোমাকে গ নম্বরে বলছে যে যাত্রা শুরুর কত সময় পর পি ও কিউ গাড়ি দুটি মিলিত হবে, অর্থাৎ সময় তোমাকে বের করতে হবে এখানে। যখন সংঘর্ষ হবে, সংঘর্ষ হওয়ার পর অথবা মিলিত হওয়ার পর যে সময়টা। তো আমার এখানে কি কি দেওয়া আছে এটা একটু ফলো করো। আর আমার মান চাইছি ভাইয়া টি এর মান, টি ইকুয়াল টু হোয়াট। এখন এখানে দেখো আমাদের ডি দেওয়া আছে, ডিস্টেন্স বা দূরত্ব, ঠিক আছে, বা মনে করো সরণ কতটুকু দেওয়া আছে? 1.10 কিলোমিটার। তুমি এটা যদি লিখো ডি দ্বারা বা এস দ্বারা প্রকাশ করার সমস্যা নাই। তো 1.10 কিলোমিটার, ঠিক আছে, 1.10 কিলোমিটার। এটা তুমি মিটারে নাও, মিটারে নিলে দেখবা তোমার 1100 মিটার চলে আসবে। 1000 দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে দেখো তো। আমরা কিন্তু একটা সূত্র পড়েছিলাম যে এস ইকুয়াল টু ভিটি, ঠিক আছে। এটা কিন্তু সমবেগের ক্ষেত্রে সূত্র। তো এই সূত্রর ক্যাটাগরিতে আমাদের এটাও কী করতে হবে? আঁকাতে হবে। তো এইখানে যেহেতু আমাকে এস দেওয়া ছিল, মানে এই সূত্রটা এস ভি আর টি, আর এখানে আমরা বের করছি কি ভাইয়া? ডি দেওয়া আছে আমার, ডি অথবা এই এস। আর আমার নির্ণয় করতে হবে কি? টি। তো এখানে আমার কি দরকার দেখো ভাইয়া? ভি দরকার, ঠিক আছে। তো এখানে দুইটা বস্তু আছে, কয়টা? দুইটা, অর্থাৎ দুইটা গাড়ি আছে। দুইটা গাড়ির যদি আমরা আপেক্ষিক বেগ নিই, অর্থাৎ দুইটা গাড়ির যে বেগ দেওয়া আছে, দেখো একটা 10 আর একটা আছে তোমার 12, এই দুটো যদি যোগ করি, যেহেতু একই দিকে আসতেছি, তাহলে যোগ করে আমরা এই গাড়ি দুটার আপেক্ষিক বেগ পাবো। তো যোগ করলে কত হয় দেখো, প্রথমে হচ্ছে তোমার 12 আর 10 কত হয়? 22, হ্যাঁ, 22 ms ইনভার্স 1। দেখো তাহলে আমাদের ডি মান পেয়েছি আমরা, ভি এর মানও পেয়েছি এবং টি এর মানও পেয়েছি। তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো, যেহেতু এখানে লিখছিলাম কি এস ইকুয়াল টু ভিটি, তো ওইভাবে যদি আমরা লিখি তাহলে কি লেখা যায় দেখো তো ভাইয়া? ডি ইকুয়াল টু ভি টি। এখন এখান থেকে আমরা যেহেতু টি বের করতে হবে, তাহলে আমরা কি করতে পারি? টি এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে এই পাশে আছে গুণাকার, এই পাশে আমি টি, ঠিক আছে। এখন ডি কি হবে দেখো তো, কি লেখা যায় তোমরা একটু দেখো। এখানে তো আমরা লিখছি যে ডি এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, সূত্র আমরা জানি যে এস ইকুয়াল টু ভিটি, ওইখান থেকে আনছি, বা তোমার ডি ইকুয়াল টু ভিটি, যেভাবেই হোক সূত্র একটা আমরা লিখছি, ঠিক আছে। ডি ধরে করলাম বা এস ইকুয়াল টু ভিটি ধরে করলাম, সমস্যা নেই। এখন এটা ঘুরাও, ঘুরাইলে পরে কি আসবে দেখো তো। তোমার এখানে এই যে ডি আছে, ডিটা চলে আসবে উপরে আর বিটা চলে যাবে নিচে। তো এখানে দূরত্ব তোমার কত দেওয়া আছে ভাইয়া? 1100, আর বেগ দেওয়া আছে কত? 22। এখন আর তোমার কোনো কাজ আছে? আছে, কি কাজ আছে? তুমি ক্যালকুলেটারে মানটা উঠাবা, তাইলেই হবে। তাহলে আমি একটা ক্যালকুলেটার নিলাম, তোমরা দেখো ক্যালকুলেটারে উঠাও মান, যে 1100 ডিভাইডেড বাই 22, 50 কত আসছে দেখো তো? 50। আমরা জানি সময়ের একক কি ভাইয়া? সেকেন্ড, সেকেন্ড দ্বারা প্রকাশ করি, অর্থাৎ 50 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে যাত্রা শুরুর কত সময় পর, অর্থাৎ যাত্রা শুরুর 50 সেকেন্ড তুমি লিখবা যে, সুতরাং যাত্রা শুরুর 50 সেকেন্ড পর কি হবে? গাড়ি দুটি মিলিত হবে, শেষ। এই তো 50 সেকেন্ড পর, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো কত সোজা। তাহলে গ নম্বর প্রশ্নে আমাদের কিন্তু সমস্যা সমাধান করা শেষ। এখন ঘ নাম্বার যেটা বলছে, এইটা একটু মানে তোমার
ভালো মতন পড়তে হবে, ভালো মতন বুঝতে হবে। এটা তোমাদের হইলে আমি মুছে ফেলাই, ঠিক আছে? ঘ নম্বর প্রশ্নটা তোমরা একটু পড়ো। ঘ নম্বর প্রশ্নে কী বলছে দেখো, ঘ নম্বর প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু এই ঘ নম্বরে যে প্রশ্নের টাইপটা আছে এইটাই ধরে, এই প্যাটার্নেই প্রশ্ন তোমাদের করবে। যেমন ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, ঠিক আছে, বা গতিশক্তি সংরক্ষিত হয় কিনা, এই টাইপগুলোই বেশি ধরে তোমাদের এই অধ্যায় থেকে। তো এখানে বলছে যে ভরবেগের সংরক্ষণ নীতি সমর্থন করলেও গতিশক্তি সংরক্ষিত হয়নি। মানে কি, ভরবেগের হয়নি, যে এটা বিশ্লেষণ করতে বলছে তোমাকে। যেমন এই যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, এটা সমর্থন করছে, ঠিক আছে, অর্থাৎ মানে সংঘর্ষের আগের ভরবেগ বা পূর্বের ভরবেগ বা পরের ভরবেগ যেটাই হোক না কেন এটা সমান বা ইকুয়াল, এইটা সমর্থন করছে। কিন্তু গতিশক্তি এটা কিন্তু সংরক্ষিত হয় না, অর্থাৎ ইকে এটা তোমাদের পূর্বের বা পরের এই দুইটা সমান হয় না, ঠিক আছে। এটা যে হয় না এটা তোমাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাইতে হবে, ঠিক আছে। তো শুরু করি। দেখো আমাকে বলছে যে ভরবেগের সংরক্ষণ নীতি সমর্থন করে, তাহলে আমাদের কাজ কি ভাইয়া? আমাদের যে প্রথম ভরবেগ সংক্রান্ত যে কাজগুলো আছে, যে ভরবেগের এই নীতিটা সমর্থন করে কিনা এটা আমাদের আগে যাচাই করতে হবে। তো এই জন্য আমার দরকার কি, দেখো প্রথম অবস্থায় যে মানগুলো দেওয়া আছে এগুলো আমরা আগে একটু সাইড নোট নিব। তো এমন দেওয়া আছে কত ভাইয়া? দেখো এমন দেওয়া আছে 600 কেজি। তারপরে M2 অর্থাৎ দ্বিতীয় বস্তুর ভর দেওয়া আছে কত দেখো ভাইয়া? 500 কেজি। তারপরে প্রথম বস্তুর আদিবেগ অর্থাৎ U1 কত দেওয়া আছে দেখো? 12 ms ইনভার্স 1। U2 দেওয়া আছে কত দেখো তো? 10 ms ইনভার্স 1। এগুলো মান তো দেওয়া আছে, আর দেওয়া আছে কি আমাদের ডিস্টেন্স দেওয়া আছে, তুমি লিখতে পারো। ডিউগাল কত পেয়েছিলাম আমরা? 1100 মিটার, মানে কিলোমিটার থেকে মিটার নিয়েছিলাম। এখন আর কোনো মান দেওয়া আছে কিনা? এখন একটা জিনিস লক্ষ্য করো তোমরা, যেহেতু আমরা বলছি পি এই যে তীর চিহ্ন দেওয়া আছে কিউর দিকে যাইতেছে আর কিউ পি এর দিকে আসতেছে, তাহলে এইটা যদি আমরা তোমার ধনাত্মক ধরি তাহলে এই দিকে আসতেছে, আর কিউটার আমরা ঋণাত্মক ধরি বাম দিকে, হ্যাঁ, তাহলে কিউর মানটা কি লিখবো? অর্থাৎ ইউটোর মান বেগ কি হবে? মাইনাস, এখানে একটা মাইনাস হবে, -10। এইটা মাথায় রাখতে হবে, তুমি যেদিকে ধরবে সেদিকে মাইনাস ধরতে হবে, যেহেতু তীর চিহ্ন দেওয়া আছে আমরা সামনের দিকে যেতেছি আর আমাদের বিপরীত দিকে যেটা আসছে ওইটা আমরা মাইনাস ধরছি, অর্থাৎ ইউ2 হচ্ছে -10। এইখানে কিন্তু তোমরা ভুলটা করবা পরীক্ষার সময় যাইও। এই জন্যই তোমাকে বলছি আমি যে এটা ভালোভাবে দেখতে হবে এবং মাথার ভিতরে রাখতে হবে। আচ্ছা, এরপরে কি আছে দেখো তো, আমাদের দরকার সংঘর্ষের পূর্বে, আরেকটা হচ্ছে সংঘর্ষের পরে ভরবেগ। এখন ভরবেগের সূত্র কি দেখো? M1 প্লাস M2, এটা হচ্ছে ভরবেগ কি, ওই যে সংঘর্ষ হয় তার আগে, আর সংঘর্ষের পর হয় কি M1V1 প্লাস M2V2। ওকে, তাহলে আমরা লিখতে পারি, লেখো তাহলে, যে গাড়ি দুটির, এটা তো হচ্ছে আমার ঘ নম্বরে, কি লিখতে পারি ভাইয়া বলো তো? প্রশ্নের দিকে দেখো, আবার প্রশ্ন দরকার আবার পড়ো, আমিও একটু দেখি, তোমরাও পড়ো, সমস্যা নাই। কিন্তু এখানে বলছে সংঘর্ষের পরে এবং পূর্বে এই দুইটার ভরবেগই আমাকে বের করতে হবে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, আর একটা জিনিস, সেটা হচ্ছে যেহেতু তোমাকে বলছিল যে দুইটা বস্তু বা গাড়ি যখন সংঘর্ষ হবে, এই যে উদ্দীপকে বলছিল যে সংঘর্ষ হওয়ার পরে তাদের মিলিত বেগ কত আছে ভাইয়া? 2 মিটার পার সেকেন্ড। তাহলে 2 মিটার পার সেকেন্ড কী হবে? ওই যে ভি, আমরা জানি যে মিলিত বেগ একটাই হয় নাকি, তাহলে ভি আছে কত ভাইয়া? 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কাজ কি এখন? সংঘর্ষের লিখবা, যে সংঘর্ষের, না সংঘর্ষ না লিখলেও সমস্যা নেই, তুমি জাস্ট লিখতে পারো যে হয়েছে কি তোমার এখানে সংঘর্ষের লিখতে পারো যে সংঘর্ষের পূর্বে, এটা লিখলে ভালো হয়। সংঘর্ষের পূর্বের ভরবেগ আর একটা আছে সংঘর্ষের পরের ভরবেগ, এটা তুমি দেখলেই হয়। তাহলে লিখতে পারি কি আমরা, যে সংঘর্ষের পূর্বের, হ্যাঁ, সংঘর্ষের পূর্বের ভরবেগ। আচ্ছা, যেহেতু আমাকে বলছে পূর্বের, অর্থাৎ এই যে আদিবেগ নিয়ে করতে হবে আমাদের এখানে কাজটা, সংঘর্ষের পূর্বের ভরবেগ যেহেতু আমরা নির্ণয় করতে চাই, তাহলে M1U1 প্লাস M2U2 মান বসাবা। M1 কত? 600, U1 কত তোমার হচ্ছে 12, প্লাস M2 কত ভাইয়া? 500, আর U2 কত? -10। এখন তোমাদের কাজ কি? সেমভাবে আবার ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর রাখবাই হাতের কাছে, হ্যাঁ, নিয়ে কি করবা? মানগুলো উঠাবা। কত কত হয় দেখো, করো, তোমরাও করো, আমিও করতে আছি তোমাদের সাথে। 12, তারপরে আছে প্লাস 500 ইন্টু হচ্ছে -20 নাকি 10, সরি -10, কত আসে দেখো তো তোমাদের? হচ্ছে তোমার 2200।
আমার কিন্তু চলে আসছে 2200 আচ্ছা, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমি কিন্তু তোমাদের আরও বলছি যে ভরবেগের একক আমাদের কিন্তু একদম প্রথম যে ক্লাসটা নিয়েছি তোমাদের, হ্যাঁ, ওই ক্লাসে বলছি কিন্তু। তো ওই ক্লাসে কি বলছিলাম যে ভরবেগের একক কি ভাইয়া, কেজি এম এস ইনভার্স 1, ঠিক আছে। এই তাহলে এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে ভরবেগের একক। ওকে, গেল, এটা গেল তোমার সংঘর্ষের পূর্বে। আচ্ছা, সংঘর্ষের পূর্বেরটার পরে আমি বলছি কি সংঘর্ষের পরে, তাহলে এখন লিখবা যে সংঘর্ষের পরের মোট ভরবেগ। এটা তো মোট লিখতে পারো, সংঘর্ষের পরের ভরবেগ বা সংঘর্ষের পূর্বের ভরবেগ মোট। তাহলে এখানে কি আছে ভাইয়া, m1, যেহেতু আমরা ভি একটা আছে তাহলে m1 প্লাস m2 ইন্টু কী হবে ভাইয়া ভি। তাহলে m1 কত আছে দেখো তো, 600 প্লাস 500, আর ভি কত আছে ভাইয়া 2। এখন কি করবা, এই যে 6 5 কত হয় দেখো তো, 1100 ইন্টু 2। তাহলে এখন তুমি আবার কি করবা, যারা একটু দুর্বল আছো ম্যাথে, হ্যাঁ, তারা কি করবা, এই যে 6 5 কত, 1100 গুণ দেবা 200, 11 তুমি কোনো কত 22, সেটা কিন্তু তোমাদের এমনিতেই হয়ে যাওয়ার কথা, অর্থাৎ 22 তারপরে হচ্ছে 00। তাহলে এখানে কি হবে, ওই যে 2200 কেজি এম এস ইনভার্স 1। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো তোমরা, আমাকে যে বলছিল উদ্দীপকের এই যে ঘ নম্বরে যে ভরবেগের সংরক্ষণ নীতিকে সমর্থন করলেও, অর্থাৎ সংরক্ষণ তো মানে এই যে সংরক্ষণশীলতার নীতি এটাকে তো সমর্থন করছে। কেন করছে দেখো তো এখানে, কারণ পূর্বের আর পরের যে তোমার ভরবেগ, এখানেও তোমার 2200 আছে, এখানেও 2200 আছে। তাহলে এই পূর্বের এবং পরেরটা যেহেতু সমান, অর্থাৎ তোমার এই যে ভরবেগের সংরক্ষণ নীতি এটা সমর্থন করছে। তাহলে এটা যখন হয়ে গেছে আমার, এখন বের করতে হবে কি ভাইয়া, গতিশক্তি। আমাকে কিন্তু বলছে যে গতিশক্তি সংরক্ষিত হয়নি, এটা তুমি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ ওই যে ইকে ইকুয়াল টু আমরা হাফ অফ এম ভি স্কয়ার একটা সূত্র শিখছি, ওই সূত্র অ্যাপ্লাই করবে এবং সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে দুইটা আমরা নির্ণয় করব। যদি দেখি যে দুইটা সমান হয় তাহলে তো এখানে ভুল, আর যদি দেখি যে না সংরক্ষিত হয়নি, অর্থাৎ কি না মিলে, সমান না হয়, যেমন এটা দুইটাকে কিন্তু মিলছে পূর্বে আর পরেরটা, আর গতিশক্তির ক্ষেত্রে পূর্বের পরটা যদি না মিলে তাইলে কি হবে, সংরক্ষিত হবে না। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি এখন, যেহেতু তোমাদের পেজ তো আমার একটু মুছে দিই, এখানে তো জায়গা কম আছে। আচ্ছা, তোমরা তাহলে এটা যখন উঠানো হয়ে যাবে তোমাদের, আমি একটু মুছে দিলাম, এটা কিন্তু তোমাদের দেখছো এটা কিন্তু সংরক্ষিত হয়েছে এই পর্যন্ত, কিন্তু কমপ্লিট আমাদের। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের দরকার কি সংঘর্ষের পরের এবং পূর্বের যে কি নির্ণয় করতে বলছিল আমাকে, গতিশক্তি। তাহলে আমি লিখতে পারি কি দেখো, সংঘর্ষের পূর্বে গতিশক্তি। আমার কি কাজ এখন, সংঘর্ষের পূর্বের গতিশক্তি নির্ণয় করা, ঠিক আছে। তো গতিশক্তি নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে বিষয়টা জানি সেটা হচ্ছে সূত্র কি দেখো তো ভাইয়া, যে হাফ অফ এম ভি স্কয়ার। তাহলে এইখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এম এর মান আমার দেওয়া আছে, আমরা এম এর মান বসাবো, যেহেতু পূর্বের বলছে, পূর্বের বলে কি করতে হবে, m1, এটা আমাদের m1 ধরে নিতে হবে, আর এটা কি করতে হবে ভাইয়া, u1 ধরে নিতে হবে, এটা কিন্তু ইউ ধরতে হবে, কারণ আমরা কি করতে আছি যে সংঘর্ষের পূর্বের গতিশক্তি একটা হাফ অফ ইউ স্কয়ার দিয়া। তাহলে m1 কত আছে দেখো 600, আর ইউ কত আছে ভাইয়া তোমার 12 এর হোল স্কয়ার। এই এখন তোমাদের কাজ কি, আবার ওই সেই ক্যালকুলেটর নিবা, আবার ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা। আচ্ছা, তাহলে মান বসাও, কত আসে দেখো, তোমরা আমার সাথে করো, ঠিক আছে, ক্যালকুলেটর নিয়ে করো, মান উঠাও, দেখো কত আসে। তারপর আছে কত 12 এর হোল স্কয়ার, তাহলে হচ্ছে কত দেখো, এখানে আমার আসে 43,200, ঠিক আছে। এই হচ্ছে গতিশক্তি, আর গতিশক্তি শক্তির একক কি, জুল, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে সংঘর্ষের পূর্বের যে গতিশক্তি এটা হচ্ছে কত দেখো, 43,200, তাহলে এটা কিন্তু আমার শেষ। আর এখন আমার বের করতে হবে কিন্তু সংঘর্ষের পরে, ঠিক আছে। তাহলে লিখতে পারি আমরা সংঘর্ষের পরে গতি শক্তি। আচ্ছা, এইটা কিন্তু আমার m1 যে বস্তুটা আছে, m1 বস্তুটার ক্ষেত্রে কিন্তু আমি করতেছি এটা। এখন আমার কি করতে হইবে, এই সংঘর্ষের এটা তুমি একটা মানে একসাথে করলে ভালো হয় আমার যা মনে হয়। তো
তুমি এভাবে করতে পারো যদি আলাদা আলাদাভাবে না করতে চাও। সেটা কীভাবে দেখো, এখানে আমরা যেহেতু সংঘর্ষের পূর্বে লিখছি, তাহলে তুমি এখানে এটা সংঘর্ষের পূর্বেই দাও। এটা যেহেতু M1 ছিল, এখন আমরা করব M2টা। তারপর আবার সংঘর্ষের পরে তোমার সেমভাবে M2-র গতিশক্তি বের করবো, ঠিক আছে? আবার M1-এর গতিশক্তি বের করবো আলাদা আলাদাভাবে, তাহলে এটা সহজ হবে। আচ্ছা, তাহলে সংঘর্ষের পূর্বে গতিশক্তি কার? এখন আমার M1 ধরা যাবে না, এখন কত ধরবো আমরা? M2 আর হচ্ছে U2। ওকে, তাহলে হাফ ইন্টু, আমি লিখলাম না, M2-র মান কত ভাইয়া? কত আছে? 500 ইন্টু U2 হচ্ছে -10 হোল স্কয়ার। তাহলে কত আসে? ক্যালকুলেশন করো তোমরা, আমিও দেখতে আছি তোমাদের সাথে। 1/2 ইন্টু 500, তারপরে সাথে আছে কত? -10 হোল স্কয়ার। কত আছে দেখো, এটা কিন্তু আছে আমার কত আসছে? 25,000। তাহলে 2530 এত জুল। এইখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, আমরা কিন্তু পূর্বে M1 বস্তু এবং M2 বস্তু, এটা M1 এর ক্ষেত্রে, এটা কিন্তু M2 এর ক্ষেত্রে ছিল। তো পূর্বের গতিশক্তিগুলো আমরা বের করছি, ঠিক আছে? এখন আমার কী করতে হবে? সংঘর্ষের পরে। তাহলে আমি এখানে লিখি যে সংঘর্ষের পরে গতিশক্তি। এখন এটা আমরা একবার কি করব, এটা আমি একটু লিখে নিই, M1 V, ঠিক আছে? একসাথে লিখতে পারো যেহেতু আমাদের বেগ একটা। তাহলে M1 প্লাস M2 ইন্টু কি ভাইয়া? ভি স্কয়ার, যেহেতু ভি আমার একটা দেওয়া আছে। তাহলে তুমি একসাথে নির্ণয় করো, সমস্যা কি? তাহলে M1 এর মান কত আসে দেখো? 600। আর M2 এর মান দেওয়া আছে কত? 500 ইন্টু ভি এর মান দেওয়া আছে 2 এর হোল স্কয়ার। আচ্ছা, এখন আমাদের কাজ কি ভাইয়া? ওই ক্যালকুলেশন করা। আবার তুমি মান বসাও ক্যালকুলেটর নিয়ে। 1 বাই কত? 2। এটুকুই আশা করি বুঝতে পারো, সমস্যা হওয়ার কথা না, কারণ এটা অনেক সহজ একটা অঙ্ক। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলেই হবে, ঠিক আছে? তো 2 এর হোল স্কয়ার দেখো তো কত আসছে তোমাদের? এখানে আসছে কিন্তু সেম 2200, এই যে 220। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, সংঘর্ষের পরে কত আসছে? 2200। আর এখানে এই যে গতিশক্তি যদি তুমি যোগ করো, তাহলে কিন্তু এটা অনেক বেশি একটা মান চলে আসে। যেমন তোমাকে যদি আমি এটা দেখাই কত আসে দেখো, 43,200 যোগ এখানে আছে 25,000। এখানে একটা মান আছে দেখো 6,000 কত? 68,200। অতএব আমার তো এই দুইটা আবার কি করতে হবে? যোগ করতে হবে। কেন? দেখো এখানে এটা হচ্ছে M1 আর একটা হচ্ছে M2। তাহলে আমি এখানে লিখি মোট গতি শক্তি। এটা কিন্তু পূর্বে ভাইয়া, এটা কিন্তু পূর্বে, মনে রাখতে হবে এটা। তাহলে মোট কত পেয়েছিলাম আমরা এখানে? দেখো এই যে 43, তারপরে 200 প্লাস এখানে আর একটা মান পাইছিলাম কত আমরা? 25,000। তাহলে এটা মান লিখতে হবে। এখন তুমি এটা যোগ করলে কত হয় দেখো? 68,200 জুল। তাহলে এই যে মানটা আমরা পাইছি, ঠিক আছে, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি, ঠিক আছে? আর এইখানে দেখো এই যে পরে লিখছি, এইখানে কিন্তু আমরা দুইটা M1 এবং M2 দুইটা বস্তুরই একসাথে আমরা মান বের করছি, অর্থাৎ সংঘর্ষের পরে। সেটা হচ্ছে তোমার কত? 2200। তাহলে এই মানটা আর এখানে তোমার হচ্ছে যে 68,200, এই মানটা কিন্তু সমান নয়। অতএব আগে যে প্রশ্নে বলছিল কি যে ভরবেগ সংরক্ষিত হলেও গতিশক্তি সংরক্ষিত নয়, এরকম বলছিল নাকি? তাহলে দেখো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। এটা হচ্ছে তোমার দেখো 68,200 আর এখানে আসছে তোমার কত? 2200, ঠিক আছে, অর্থাৎ 2200। তাহলে কি হলো দেখো বিষয়টা? আমাদের গ এবং ঘ উভয় প্রশ্নই আমাদের সমাধান করা শেষ। তো তোমরা একটা বিষয় লক্ষ্য করো, এখানে তোমাদের এই ম্যাথটা যখন আমরা সলিউশন করছি তখন কি করছি? বারবার আমরা সাইড নোটগুলো চেক করছি এবং চিত্র, উপরে একটা চিত্র আঁকা আছে দেখো, ওই চিত্র থেকে আমরা বোঝার ট্রাই করছি। তোমাদের আমি বারবার বলি যে তোমার পদার্থবিজ্ঞানের তোমাদের যে সিকিউগুলো আছে, এগুলো তোমার যত সহজেই তুমি করবা না কেন, এটার মূল যে থিম বা তোমার বোঝার ক্ষেত্রে সুবিধা হবে এবং সব ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে, সেটা হচ্ছে তোমার চিত্র অঙ্কন করা। তুমি পদার্থবিজ্ঞানে যত ভালোভাবে তুমি এই ডাটাটা ডেমো আঁকতে পারবা, বা মানে এই যে তোমার উদ্দীপকটা দেওয়া থাকবে, এই উদ্দীপকটারে তুমি যত সুন্দরভাবে সাজাইতে পারবা এবং নিজের ব্রেন খাটাই সাজাইতে হবে এটা, ঠিক আছে, মানে নিজের যুক্তি দিয়া এভাবে যদি তুমি সাজাইতে পারো, তাহলে তুমি সহজে বুঝবে এবং সহজে করতে পারবা। তো তোমাদের আজকে এই তৃতীয় অধ্যায়ের যে ক্লাসটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে দেবা। এই টাইপ 2 তোমাদের সিকিউ কিন্তু শেষ। আরও টাইপ 2 এর মধ্যে আরও কিছু আছে, তো এগুলো আমি অ্যাড করে দেবো।
তো এই জন্য তোমাদের পরবর্তী যে ক্লাসগুলো আছে এগুলো ফলো করবা, দেখবা। হ্যাঁ, তো প্লেলিস্ট আকারে তোমরা দেখবা, আমি বারবার তোমাদেরকে বলি। এই তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।